You all to the 164th birthday observation of Swami Vivekananda here at the temple courtyard. To begin this auspicious evening, we will start with the promotional presentation. Shortly after, I request our respected dignitaries to kindly take their seats on the dais. Then we shall proceed with the felicitation and lighting of the lamp, followed by the inaugural chanting, setting a spiritual tone for the program. We will have the welcome address by Shri Kushal Chaudhuri, and we are honored to listen to the presidential address by Swami Attopriyanandaji Maharaj. স্বামী বিবেকানন্দ, যিনি তার জন্মের 150 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হবার পরও কি ভীষণ প্রাসঙ্গিক, কতটা আরাধ্য, কতখানি হৃদয়ের কাছের মানুষ, কতখানি আলোচ্য। আজ সেই বিরাট মহতী মানুষটির জন্মদিনে আমরা মিলিত হয়েছি দক্ষিণেশ্বর কালীবাড়ির ঐতিহাসিক নাট মন্দির প্রাঙ্গণে। এই বিশেষ মিলন সভার উদ্দেশ্য বিবেক স্মরণ। আয়োজক দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর এস্টেট। আজকের আলোচনার বিষয় বৈদান্তিক জাতীয়তাবাদের উন্মেষ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভাবধারায় উদ্ভাসিত স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মেলবন্ধন। আলোচনায় অংশগ্রহণ করবেন যে বিশিষ্ট জনেরা, তার মধ্যে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, সেক্রেটারি ও প্রো চ্যান্সেলর, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুর মঠ, এবং প্রথিতযশা লেখক ও বিখ্যাত নেতাজি গবেষক শ্রী চন্দ্রচূড় ঘোষ। নমস্কার। আজকে আপনারা স্বামীজির পবিত্র জন্মদিনে এখানে উপস্থিত হয়েছেন। দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর স্টেটের পক্ষ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি অনুরোধ করব নেতাজি গবেষক চন্দ্রচূড় বাবুকে মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করব সৌম্যজিৎ বাবু এবং তার ভাইকে মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করছি দেবাশিস চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন যাতে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতে পারি। আমাদের সেক্রেটারি মহারাজ এসে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই উনি মঞ্চে উপস্থিত হচ্ছেন। তার কিছু পরেই আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো। We now proceed to the felicitation ceremony and the lighting of the lamp, symbolizing the light of knowledge and the eternal teachings of Swamiji. এবার সম্বর্ধনা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। এখন মহারাজকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী কুশল চৌধুরী। আচ্ছা, এবার আপনি বলেন। শ্রী সৌম্যজিৎকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী অশোক দাস। সৌরেন্দ্রকে সম্বর্ধনা জানাচ্ছেন সমরেন্দ্রনাথ সরকার। শ্রী চন্দ্রচূড় ঘোষকে সংবর্ধনা জানাচ্ছেন শ্রী অশোক দাস। চন্দন বিশ্বাস সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী প্রবীণ শেঠিয়াকে।
মাননীয় অতিথিদেরকে আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। শ্রী দেবাশিস চক্রবর্তীকে অভ্যর্থনা জানাচ্ছেন শ্রী কুশল চৌধুরী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। Thank you for that soulful beginning. So we are little bit switching off to the program. Now we are with the lamp lit. Let us allow our minds to turn inward. We now invite you to join us in the inaugural chanting, creating a serene and spiritual atmosphere. প্রদীপের আলোয় মন ও চেতনাকে একাগ্র করে এখন আমরা শ্রবণ করব উদ্বোধনী মন্ত্রোচ্চারণ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। ওম শ্রী শ্রী জগদীশ্বরী ভবতারিণী দক্ষিণকালিকাই নমঃ। ওম অয়মারম্ভ শুভায় ভবতু। ওম স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমি স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधितामस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। स्थाने ऋषिकेश तव प्रकीर्त्या जगत्परिष्वतनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः। कस्माच्च तेन नमेन महात्मन् गरीयसे ब्रह्मणाप्याधिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास त्वमक्षरं सदसत्परं यत् त्वमादिदेव पुरुषपुराण तमश्च विश्वस्य परं निधानं वित्तासि विद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूपं वायुर्यम अग्निर्वरुण शशाङ्क प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। अनित्यदृश्येषु विवेच्य नित्यं तस्मिन् समाधत्त इहास्मलीलया विवेकवैराग्यविशुद्धचित्तं योषु विवेकितमहं नमामि। विवेकयानन्दनिमग्नचित्तं विवेकदानैकविनोदशीलं विवेकभाषाकमनीयं कान्तिं विवेकिनं तं सततं नमामि। रीतं च विज्ञानम् अधिश्रयादन् निरन्तरं चादिमन्ध्यान्तहीनं सुखं स्वरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि। सूर्यो यथान्दं हि तमो निहन्ति विष्णुर्यथा द्रष्टुजनाः चिन्तन्ति तथैव यस्याखिलनेत्रलोहं रूपं त्रितापं विमुखीकरोति। त्वं ऋषिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेक आनन्दमहं नमामि। ॐ नमः श्रीयतिराजाय
विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओम श्री रामकृष्णाय नमः। ओम श्री शारदा देव्यै नमः। ओम नमो वीरेश्वराय नमः। ओम शांति 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 हरि ओम। Thank you. Thank you for that soulful beginning. To formally welcome our guests and introduce the purpose of today's gathering, I now invite Sri Kushal Choudhury to deliver the welcome address. এখন স্বাগত ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি শ্রী কুশল চৌধুরী মহাশয়কে। পবিত্র সন্ধ্যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে আপনারা সমাগত হয়েছেন। কেন আমি বললাম পবিত্র সন্ধ্যা? আজকে সেই দিন সূর্যের উদয় থেকে সূর্যাস্ত, এই সমস্ত দিনটাই ধ্বনিত হয়েছে এই দক্ষিণেশ্বর মন্দিরের মানসপুত্র নরেন থেকে স্বামীজির উত্তরণের এক অনন্য ইতিহাস। তার অন্যতম পীঠস্থান এই দক্ষিণেশ্বর মন্দির। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বামী বিবেকানন্দের আধারকে যিনি তুলে ধরছেন স্বামীজি মহারাজ। উপস্থিত আছেন নেতাজিকে নিয়ে নতুন আলোর সন্ধানে যিনি কঠোরভাবে যাত্রা করেছেন চন্দ্রচূড় বোস মহাশয়। উপস্থিত আছেন দুজন প্রখ্যাত গায়ক, আপনাদেরকে স্তোত্রপাঠ করে শুনিয়েছেন দেবাশিস ভট্টাচার্য, আমার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং আপনারা সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের দিনটা আমরা বেছে নিয়েছি একটি অভিনব সাবজেক্টের ওপর আলোকপাত করার জন্য। 19 শতকের বৈদান্তিক জাতীয়তাবাদ ও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দক্ষিণেশ্বর মন্দিরের ভাবতরঙ্গে উদ্ভাসিত। এই বিষয়ে স্বামীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মেলবন্ধন ঘটাবেন এরকম দুজন ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি তাদের কাছ থেকে অজানা কিছু তথ্য জানার জন্য। স্বামী বিবেকানন্দ এই দেবালয়ে এসেছিলেন ছাত্র অবস্থায়। কাশীপুরের মধ্যে দিয়ে আসতেন, প্রথমে একবার দুবার, তারপরে তার আসা যাওয়া শেষ ছিল না, যার মধ্যে থেকে নরেন ও নরেন থেকে বিবেকানন্দের উত্তরণ ঘটেছিল শ্রীরামকৃষ্ণের সাহচর্যে, শ্রীরামকৃষ্ণের শিক্ষায়, শ্রীরামকৃষ্ণের মননে এবং শ্রীরামকৃষ্ণের স্পর্শে। শ্রীরামকৃষ্ণ এখানে শুধু লোকশিক্ষা দিতেই আসেননি, তিনি ভারত আত্মার মুক্তির সোপান গড়ে গিয়েছিলেন। তাই দক্ষিণেশ্বর মন্দির আমাদের শুধু একটা নিছক মন্দির নয়। এই দেবালয়ে একদিকে যেমনি ত্রিবেণী সঙ্গমের পূজিত হয়, মা পূজিত হন, রাধাকৃষ্ণ পূজিত হন, দেবাদিবে মহাদেব পূজিত হন, এরম মিলন ক্ষেত্র খুব কমই ভারতবর্ষে আছে। আর সেই সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বর মন্দির এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিল যে সারা ভারতবর্ষের হাজার হাজার মন্দির 500 বছর, 600 বছর, 1000 বছর, 2000 বছরের দেবালয়ে এই ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। তাহলে নতুন একটি দেবস্থানের প্রয়োজন হয়েছিল কেন? আজ
170 বছর পেরিয়ে আসার পরে যদি আমরা পেছন ঘুরে দেখি, প্রতীয়মান হয় যে যেই যুগ সন্ধিক্ষণে যখন ভারতবর্ষ 1300 বছরের বিদেশি শাসনের নিপীড়িত হতে হতে মুক্তির আশার কন্দনের ছটফট করছিল, যখন হিন্দু ধর্ম তার প্রগতিশীল ভূমিকাকে হারিয়ে বিদীর্ণ থেকে বিদীর্ণতর হয়ে গিয়েছিল, সেই সময় প্রয়োজন পড়েছিল যুক্তিবাদী নতুন আলোর দিশারি এক দেবস্থানের, যেখানে তার আকাশের ভাসে ভাসবে এক নতুন যুগাবতার। পরাধীন ভারতবর্ষের আত্মার মুক্তির ক্রন্দনের আওয়াজ পৌঁছে দিয়েছিল সেই দেবতার দুয়ারে, ধরায় নেমে এসেছিলেন তারা ভারত আত্মার মুক্তির সন্ধানে। তাই দক্ষিণেশ্বর মন্দির শুধু নিছক একটা মন্দির নয়। দক্ষিণেশ্বর মন্দির একদিকে যেমনি শ্রীরামকৃষ্ণের চিন্তাধারাকে সারা পৃথিবীর বুকে আনয়ন করার উদ্দেশ্যে মা রচনা করেছিলেন এক মহাগ্রন্থ, তার রচয়িতা ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। অন্যদিকে এই দক্ষিণেশ্বর মন্দিরে সে যুগে এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না। অরবিন্দ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে বাল গঙ্গাধর তিলক, সূর্য সেন থেকে বাঘা যতীন, ঋষি অরবিন্দ থেকে জগদীশ চন্দ্র বোস, বিদ্যাসাগর মশাই থেকে মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির বাংলার নবজাগরণের আতুরঘর রূপে আত্মপ্রকাশ করেছিল। একথা বললে আমি অতিশয়োক্তি করছি বলে আমার মনে হয় না। এ বিষয়ে সবিস্তরে আলোকপাত করবেন মা মহারাজ আছেন, চন্দ্রচূড় বাবু আছেন। শুধু প্রাসঙ্গিকতার সূত্র ধরে বলি, এক যুবক তার তারুণ্যের স্বপ্ন নিয়ে আচার্যকে বেছে নিয়েছিলেন এই দক্ষিণেশ্বর মন্দিরে। সেই যুবক পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত জননেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, আর তার আচার্য ছিলেন স্বামী বিবেকানন্দ। সুভাষচন্দ্র বাবুর আদর্শ ছিলেন স্বামীজি। অর্থাৎ স্বামীজির আর নেতাজির ভাবধারা, তার চিন্তার আদান প্রদান এবং মৌলিক ভারত গড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন, তারই সাকার রূপ পেয়েছিল সুভাষবাবুর সুদীর্ঘ 4000 মাইল দূর থেকে ভারতবর্ষের আজাদিন ফৌজকে নিয়ে ভারত মুক্ত করার অদম্য প্রয়াসের পায়ে পায়ে ভারতের দিকে এগিয়ে আসা। একদিকে এখানে পঞ্চবটিতে বসে বাঘা যতীন পেট্রোলিয়াম দখলের ভাবনা করেছিলেন, এখানে কাজী নজরুল ইসলাম এসে মাকে গান শুনিয়ে গেছেন। অরবিন্দের কাছে এখানকার মাটি ছিল বিপ্লবের মাটি। এখানে এম.এন. রায়, বাঘা যতীন নিয়মিত আসতেন। এখানে ঘুরে গেছেন মাস্টারদা। সে যুগে কত না বিপ্লবী, সমাজ সংস্কারক, সাধক এবং শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের আনাগোনায় মুখরিত হতে রাখত এই দেবালয়। অনেক অজানা ইতিহাস লুকিয়ে আছে এই দেবালয়। তাই এই দেবালয় আমাদের কাছে শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা বাংলা তথা বাঙালির স্বাভিমানের অন্যতম দিগদর্শন করার মার্গ। আজকের দিনটা আমরা তাই বেছে নিয়েছি স্বামীজি এবং নেতাজিকে নিয়ে। বর্তমান ঘটনা প্রবাহ, অবক্ষয়িত সমাজ ব্যবস্থা, মূল্যহীন এবং দিশাহীন পথে পুরো দেশ আজ এক ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এরকমই আমরা একটা সময় যখন আমরা বেছে নিয়েছি স্বামীজি আর নেতাজির মেলবন্ধনের মধ্যে দিয়ে যদি কোনো নতুন বার্তা বর্তমান প্রজন্মের কাছে, বর্তমান ঘূর্ণাবর্ত পরিস্থিতির কাছে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে। তাই আমি আরেকবার প্রত্যাশা করব, মাননীয় স্বামীজি আছেন,
চন্দ্রচূড় বাবু আছেন। আচার্য এবং তার শিষ্যের মধ্যে ভাবের আদান প্রদান থেকে ভারতবর্ষের মুক্তির সন্ধানের দিশার ব্যাপারে আমাদের নতুন কিছু শোনাবেন। আমরা শুনব, আমরা শিখব, আমরা জানব এবং আমরা আত্মস্থ করার চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে আজকের এই শুভ সন্ধ্যা, এই আলাপচারিতার পর আপনারা সঙ্গীতানুষ্ঠান দেখবেন, তবলাবাদ্য দেখবেন। তারা এসেছেন মাকে গান শোনাবার জন্য, দেবদেবীকে তাদের যে আত্মিক নিবেদন তা প্রণত করার জন্য। তাই আরেকবার দক্ষিণেশ্বর কালী মন্দিরের অচি পরিষদ সেবায়েতবৃন্দ এবং সমস্ত কর্মীবৃন্দের পক্ষ থেকে আগত ভক্ত সাধারণ এবং মঞ্চে উপবিষ্ট ব্যক্তিত্বদের জানাই আন্তরিক শ্রদ্ধা। প্রণাম জানাই লোকমাতা রানী রাসমণিকে, যার ব্যক্তিগত এই মন্দির আজ আন্তর্জাতিকতায় ব্যাপ্ত হয়ে গেছে। প্রণাম মা জগদীশ্বরী ভবতারিণীকে, প্রণাম জগদীশ্বরী ভবতারিণী এবং জগমোহন রাধা এবং জগমোহনী কৃষ্ণকে, প্রণাম দাদি শিবলিঙ্গকে, যুগাবতার শ্রীরামকৃষ্ণ, জননী সারদা এবং এই দেবালয় লুকিয়ে থাকা হাজার হাজার মহাত্মা যারা সে যুগে এসেছেন, থেকেছেন, জপ ধ্যান করেছেন, ফিরে গেছেন নিজের নিজের দিশায়। ধন্যবাদ, নমস্কার। আমি মাননীয় মহারাজকে প্রথমে আহ্বান করব সভাপতি রূপে তার বক্তব্য রাখার জন্য এবং নতুন দিশায় স্বামীজির মূল্যায়ন করার জন্য। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु ब्रह्म ते मयि सन्तु ओम शांति 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 हरि ओम तत्सत। सामवेदीय केनोपनिषदेर एकटी मंत्र, शांति मंत्र। तदात्मनिरते मयि उपनिषत्सु धर्मा मयि सन्तु। আমি আত্মরত, আত্মক্রীড়া, আত্মপ্রিয়। আমাদের সকলের অন্তরে আছেন এক বিরাজমান নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ। সেখানে আমরা নিরত হয়ে আছি, সেই আমাতে উপনিষদের ধর্মগুলো যেন আসে। স্বামী বিবেকানন্দের বাল্যলীলা স্থান, এখানে এসেই আমাদের নতুন ধরনের একটা ভাব জেগে ওঠে। সেই নরেন্দ্র এখানে এসে বললেন, কি আকুতি, কি ওর প্রশ্ন, দোদুল্যমান একটা মন, এইদিকে ঈশ্বরের অগাধ ভক্তি, একটা অনির্বাচনীয় টান ঈশ্বরের প্রতি, অথচ যুক্তিবাদী মন বলছে ঈশ্বর বলে কেউ আছেন কি, যদি থাকেন কেউ দেখেছে কি না। আছে অনেকে বলতে পারে। পাগলের মতন ঘুরে বেড়ালেন। তদানীন্তনে যারা বিভিন্ন উপনিষদের কবি, রবীন্দ্রনাথ ট্যাগোরের শ্রদ্ধেয় পিতা দেবেন্দ্রনাথ ট্যাগোর, ওর কাছে গিয়ে বললেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন কি? তিনি বললেন, দেখো তোমার চোখ দেখে মনে হয়েছে তুমি বড় যোগী। নিরাশ হলেন, সর্বত্র ছুটে ছুটে গেলেন এবং শ্রী রামকৃষ্ণ সন্ধান পেলেন কোথায়। এটা অদ্ভুত একটা
আমি সবসময় ভাবি আমাদের পাশ্চাত্যের দুজন অধ্যাপক হলেন আমাদের জন্য গুরু। একজন হচ্ছে প্রফেসর হেস্টি, স্কটিশ চার্চ কলেজ অধ্যাপনা করতেন। তিনি ইংরেজি কবিতা ওয়ার্ডসওয়ার্থ তার কবিতা এক্সকারশন পড়াতে গিয়ে ট্রান্স বলে একটি কথা, ট্রান্স একটা ভাবাবেগ, অতীন্দ্রিয় একটা অনুভূতি, নিজের শরীর মন বুদ্ধি যেন বিস্মৃত হয়ে গেছে। ছাত্রগুলি বুঝতে পারে, স্যার ট্রান্স মানে কি বুঝতে পারছি না। তখন তিনি বললেন, এখনো পর্যন্ত আমরা জানি না কিভাবে রামকৃষ্ণকে দেখেছেন কিনা, তোরা যদি সত্যি সত্যি ট্রান্স সম্বন্ধে বুঝতে চাস তাহলে দক্ষিণেশ্বরে যাবি, রামকৃষ্ণ পরমহংসকে দেখবি। মুহুর্মুহু কিভাবে তিনি ভাব এসে অতীন্দ্রিয় অনুভূতি তার মধ্যে প্রকাশ হয়। নরেন্দ্রনাথ এলেন ছুটে এখানে, আবার সেই প্রশ্ন, পাশ্চাত্য ভাবাপন্ন। এখানে অদ্ভুত একটি প্রাচ্য পাশ্চাত্য দুটি মেল বন্ধন এই দক্ষিণেশ্বর। মনে রাখতে হবে, মা কালী পাটা খাবে, কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাবে, আর বুড়ো শিব ষাঁড়ে চড়বে। এই হচ্ছে ভারতবর্ষ বলেছেন স্বামীজি মজা করে। সেই প্রাচীন পদ্ধতি, তন্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত মিলিত হয়েছে এখানে। অথচ এই ভূমিতে, এই স্থানে, এই ঘরে আমরা দেখছি, চিন্তা করলে শিহরণ হয়, এখানে হয়েছিল প্রাচ্য পাশ্চাত্যের মেল বন্ধন। এইদিকে পাশ্চাত্য ভাবাপন্ন কান্ট, হেগেল, যত পাশ্চাত্য দর্শন পড়া হয়েছে, সমস্ত ইংরেজি মোটামোটো বই পড়েছেন, একবার পড়া মাত্রই সমস্তগুলিকে যেন এটা আত্মস্থ করেছেন। অতি মেধাবী, অসাধারণ বুদ্ধিমান, ধীসম্পন্ন, তীক্ষ্ণ যুক্তিবাদী, যুক্তি দিয়ে তর্ক দিয়ে প্রত্যেকটি তথাকথিত কুসংস্কারকে একেবারে কেটে শেষ করবেন। এইরকম তেজস্বী একটি যুবা কার কাছে আসছেন? গায়ে কাপড় রাখতে পারতেন না, সবসময় কিন্তু ভাবে থাকতেন, সমাধিস্থ থাকতেন, ইংরেজির মাত্র 2-4টি শব্দ জানতেন। মজা করে বলা হয় 6-7টি শব্দ নাকি জানতেন। একটা হচ্ছে ডাইলিউট। কেশবচন্দ্র সন্ন্যাসীর সঙ্গে কথা বলে বললেন, কীরকম ডাইলিউট হয়েছে দেখেছিস? পেনশনকে বলতেন পেন্সিল, ইলেকট্রিক বলতেন। তার সঙ্গে সম্মুখীন হচ্ছেন একজন যুবক, পুরো পাশ্চাত্য ভাবাপন্ন, অথচ গভীর একটা অনুভূতি অন্তরে। মনে করছেন ঈশ্বরকে দেখা করতেই হবে। যুক্তিটা কোথায়? ঠিক শ্রী রামকৃষ্ণের যেমন বৈজ্ঞানিক ভাবাপন্ন। মা কালী ভবতারিণীকে পুজো করতে বলা হয়েছিল, তিনি নিজেকে প্রশ্ন করছেন কিভাবে বিজ্ঞান ওর মধ্যে আসছে। দেখুন, এই যে পাষাণের মূর্তিকে যদি আমি পুজো করি তাতে লাভটা কি? লোকে বলে তিনি সাক্ষাৎ জগদম্বা, উনি চিন্ময়ী মূর্তি, এটা কি ঠিক? তাহলে আমাকে দেখতে হবে। এবং বিজ্ঞানের মন কীরকম দেখুন। আমরা বিজ্ঞানিক সবসময় গবেষণাপত্র যখন লিখি, লিটারেচার রিভিউ বলে একটি আছে, পুরাতন লিটারেচার কী কী আছে এই বিষয়ে লিটারেচার রিভিউ করলেন। কমলাকান্তে দেখা দিয়েছিস, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমি কেন দেখব না? যদি ওটা সত্য হয় আমাকেও দেখতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বলছে রেপ্লিকেবিলিটি, একবার যদি পৃথিবীতে কোথাও যদি ঘটে থাকে, আজকে এখানেও ঘটতে হবে। কঠোপনিষদের ব্রহ্মবিদ্যা আচার্য যমরাজ এবং অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ ধী, বৈরাগ্যবান, ধীর, ধীমান নচিকেতা একদম শেষ করছেন উপনিষদ।
मृत्युप्रोक्तां नचिकेतोदलब्धा विद्यामेतां योगविधिं च कृष्णं ब्रह्म प्राप्तो विरजोऽभूत् विमृत्युः अन्योप्येवं यो विदध्यात्ममेव। মৃত্যু অথবা যমরাজ ব্রহ্মবিদ্যা আচার্য তার কাছ থেকে প্রাপ্ত হয়েছে ব্রহ্মবিদ্যা। নচিকেতা যোগ্য শিষ্য ব্রহ্মপ্রাপ্তি হয়ে কি করলেন? বিরজোভূত বিমৃত্যু, মৃত্যুর পারে গেলেন। জন্ম মৃত্যু চক্র থেকে উনি বেরিয়ে এলেন। খণ্ডন ভব বন্ধন যেটা বলেছে স্বামীজির প্রথম পঙ্ক্তি, ওটা আরত্রিক স্তবে, রামকৃষ্ণ আরত্রিকম। এবং পাঞ্চ লাইন যাকে বলি আমরা, শেষ পঙ্ক্তি অন্যোপ্যেবম ইয়ো বিরধ্যাত্মমেব। অন্যরাও যেখানেই থাকুক, যে দেশে থাকুক, যে সময়ে থাকুক, পুরুষ মহিলা শিশু প্রত্যেকটির অধিকার আছে এই ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য। এইটা হচ্ছে উপনিষদের বাণী, এটা ভারতের সনাতন বাণী। আমি দেখেছি তুই পারবি না যদি বলে, এটা বিজ্ঞান হয় না। বিজ্ঞান বলছেন আজকে যদি গবেষণা করে আমি একটা নতুন তত্ত্ব আবিষ্কার করে থাকি, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো মানুষ করতে পারে। যদি না হলে বৈজ্ঞানিক তত্ত্ব হতে পারে না। রহস্যবিদ্যা যেটা আমরা বলতাম, রহস্যবিদ্যা মানে গোপন বিদ্যা নয়, সেটা অত্যন্ত পবিত্র একটি বিদ্যা। এসে বলছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? একমাত্র শ্রী রামকৃষ্ণের মুখে উচ্চারিত হয়েছে যে শাশ্বত উপনিষদের বাণী, বেদাহমেতম পুরুষম মহন্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অনায়। আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি, আমি অনুভব করেছি সে আদিত্যবর্ণম, আদিত্য জ্যোতির মতন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর পরবর্তীকালে বললেন তৎশুভ্রম জ্যোতিষাম জ্যোতি তদ্যদাত্মবিদো বিদুহু। মুণ্ডক উপনিষদের ঋষি যেটা বলছেন সেটা আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। এবং তাকে না জানলে সংসার চক্র থেকে বেরোতে পারবে না। নান্যঃ পন্থা বিদ্যতে অনায়। স্পষ্টভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তেমনি দেখেছি, আর কি তোকে দেখাতে পারি। বিজ্ঞান যদি আমি উপলব্ধি করি এবং তুই দেখতে পারবি না যদি বলে, বিজ্ঞান হয় না। ইউনিভার্সাল মেসেজ বিয়ন্ড টাইম, স্পেস, কসালিটি and nationality, gender, caste. Anybody can see this. Everybody can realize this truth. কিন্তু কে দেখতে চায় রে? মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, বিষয় সম্পদের জন্য অস্থির হয়ে যাচ্ছে। ঈশ্বরকে কে চায়? ব্যাকুল হয়ে যদি ঈশ্বরকে যদি কেউ চায় অবশ্য তাকে পাবে। ভবতারিণীকে প্রশ্ন করছেন, মা তুই আছিস সত্যি? কমলাকান্ত দেখেছে বলছে, রামপ্রসাদ দেখেছেন বলছেন, আমি কেন দেখব না? আর একটি হচ্ছে শাশ্বত কোনো বস্তু যদি থাকে তাকে দেখতে হবে, উপলব্ধি করতেই হবে, অথবা জীবনটা বৃথা কেন? ক্ষণভঙ্গুর 2 মিনিটের জন্য চলে যাচ্ছে, সেই বস্তুকে ধরে কোনো লাভ নেই। যতই বড় হোক ওটা যে মুহূর্তে ধরবে চলে যাচ্ছে। শাশ্বত নিত্য বুদ্ধ মুক্ত একটি বস্তু আছে, উপলব্ধি করা যায়। সেই উপলব্ধি করাই জীবনের উদ্দেশ্য। কত কান্না, কত রকমের যে সাধনা এখানে, এই পুণ্যভূমি যেখানে এলেই যেন আমাদের একটা অন্য জগতে আমরা চলে যাই। যখন আমাকে কুশলবাবু ডাকলেন আমার এত আনন্দ হলো, গর্বিত বোধ করলাম এবং সৌভাগ্যবান মনে করলাম। এখানে কিন্তু এটা স্পর্শ করাই, মাটিটাই আমাদের পরম পবিত্র একটি সাধনা, আমরা সকলেরই তাই। তখন নরেন্দ্রনাথকে দেখালেন। নরেন্দ্রনাথ মানবে না, তবু কী রকম নরেন্দ্র সাধনা, মা কালীর দর্শনে কীরকম কেঁদেছিলেন তার চেয়ে বেশি হয়তো ক্রন্দনরত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ।
নরেন্দ্রনাথের দর্শনে নরেন্দ্র পাছে ছেড়ে চলে যায়, কথা বলতে ডরায়, না বলতে ডরায়, পাছে সন্দেহ হয়, তোমাকে হারায় হারায় ধরে রাখতেন। কারণ তিনি চিনেছেন তিনি নরঋষি নারায়ণ। এই বারান্দাতে, গোল বারান্দা গিয়ে বলেন, জানি প্রভু, করজোড়ে বলছেন, জানি প্রভু তুমি সেই নরঋষি নারায়ণ, লোককল্যাণের জন্য, জগৎকে উদ্ধার করার জন্য তুমি এসেছ শরীর ধারণ করে। নরেন্দ্রনাথ বিশ্বনাথের ছেলে, 17-18 বছর, কিন্তু বদ্ধ পাগলের কাছে চলে এলাম, কোথায় আমি বিশ্বনাথের ছেলে, কি ভুল বকছে, কিন্তু দেখছেন সাধারণভাবে আছেন, অদ্ভুত একটি কিছুতেই বুঝতে পারছেন না। রামকৃষ্ণকে স্পর্শ মাত্রই প্রথম দিনে ওকে উচ্চতম নির্বিকল্প সমাধি প্রদান করার জন্য উদ্যত হয়েছিলেন। নরেন নিতে পারলেন না। ও গো কী করছো, আমার বাপ মা আছে। নরেন্দ্রনাথের এই প্রতিক্রিয়ায় একটুখানি ক্ষুণ্ণ হলেন ঠাকুর। আবার এই বাগান বাড়িতে নিয়ে গিয়ে পাশে তাকে গভীরতম একটা সমাধিতে আবিষ্ট করিয়ে অনেক রকম প্রশ্ন করলেন, ও কে, কোথা থেকে এসেছে, কতদিন এখানে থাকবে। ঠাকুর বলছেন, অন্তরে প্রবেশ করে ঠিক ঠিক উত্তর দিল, তখন বুঝলাম আমি যে দর্শন করেছি সে নর ঋষি সেই। উত্তর পাচ্ছেন না। নরেনের একমাত্র দুর্বলতা, ঠাকুর জানতেন মানুষের দুঃখ। নির্বিকল্প সমাধিতে নিমগ্ন ছিলেন সপ্তর্ষি মণ্ডলে, আমরা যদি বিশ্বাস করি ঠাকুরের দর্শন। ওখান থেকে নামিয়ে নিয়ে এলেন, প্রতি মুহূর্তে নরেন রাখতে আবার ওখানে চলে যাবেন। আনন্দে নিমগ্ন হয়ে, দিব্যানন্দ ব্রহ্মানন্দের যে নিমগ্ন হয়ে আছেন, তাকে জগতে নিরানন্দ এই জগতে কেন নামিয়ে নেওয়া আসা হলো। ঠাকুর জানতেন নরেন সম্পূর্ণ নিঃস্বার্থ, নিজের জন্য কিচ্ছু করবেন না। ঠাকুর অদ্ভুত সাধনা দেখুন, এইখানে হয়েছিল, এই মাটিতে, এই ঘরে হয়েছিল, এই পঞ্চবটিতে হয়েছিল। আবার যখন 1900 সালে 18 এপ্রিল 1900, এটা সুন্দর চিঠি লিখছেন মিস জোসেফিন ম্যাকলাউড, তার আমেরিকান ডিসাইপল। তিনি বলতেন, আমি only a friend of Vivekananda, not a disciple. After all, Joe, I am only the boy who used to listen with rapt wonderment the wonderful words of Ramakrishna and the Banyan and Dakshineshwar. That is my true nature. Work, activities, doing good are all superimpositions. And again I hear my voice, the same old voice thrilling my soul. Bonds are breaking, love dying, work is becoming tasteless and the glamour is off life. Only the voice of the master is calling. আবার সেই ডাক, আবার সেই নরেনকে আমাকে ডাকছেন। আমি ওই শিশু মাত্র, এই যে নরেনের আসল রূপ, রামকৃষ্ণ নন্দনা। বাবা মারা গেলেন, আমরা জানি কাহিনীটা। মা ভাইরা খেতে পাচ্ছে না, অনাহারে প্রায়, কিন্তু শরীর থাকবে কিনা সন্দেহ। উপায় চারিদিকে খুঁজছেন। চিন্তা করুন, এত প্রতিভাবান নরেন্দ্রনাথ কলকাতার বুকে একটা চাকরি পেলেন না। স্কুলে পড়াতেন, তার বিরুদ্ধে এটা চক্রান্ত করে নরেন মাস্টার পড়াতে পারছেন না। ছেলেদের নিয়ে ওকে নালিশ করা হয়েছিল, বিশ্বগুরু তিনি হবেন, যুগাচার্য তিনি হবেন, পড়াতে পারছেন না। এটা অদ্ভুত ঠাকুরের লীলা। ছুটে এলেন, আর পারছি না, আপনি কিছু বলুন, আপনি মাকে একটু বলুন না। ঠাকুর, বেটা এসো এখন। কীভাবে ছলে বলে কীভাবে ধরছেন কৌশল করে, তুই তো মানিস না রে মাকে, সেই জন্য এত দুঃখ। ওই সময়ে এত বেদনা নিয়ে আসছেন, কিছু বলবেন, সান্ত্বনা দেবেন না। তুই যা, তুই নিজে বল, মা শুনবেনি। সরল শিশুর মতন বলছেন নরেন্দ্রনাথ, আমি তো ঠিক মাকে চিনি না, আপনি জানেন, আপনি কথা কন, আপনি বললেই মা শুনবেন, তুই জানা। একবার গেলেন, গিয়ে সম্পূর্ণ ভুলে গেলেন, চিন্ময়ী দাঁড়িয়ে আছেন, মুক্তিদাত্রী, জ্ঞানদাত্রী, ভক্তিদাত্রী, মা আমাকে ভক্তি দাও, বৈরাগ্য দাও বলে চলে এলেন। কি বলেছিস? ও কি বলবো, সব ভুলে গেছি।
গুরু সাধারণত কি করেন? গুরু বলছেন শিষ্য জ্ঞান বৈরাগ্য চাইলে আনন্দ প্রকাশ করেন। এই অদ্ভুত গুরু আর আশ্চর্য শিষ্য, আশ্চর্য বক্তা কুশলান শিষ্টা কঠোপনিষদে আছে, তিরস্কার করছেন আবার যা। তৃতীয়বার যখন গেলেন মনে ছিল, কিন্তু লজ্জায় চাইতে পারলেন না। মা জগদম্বা রাজা রাজেশ্বরীর কাছে লাউ কুমড়ো কি চাইব? আবার ফিরে এলেন। ঠাকুর বললেন মোটা ভাত কাপড়ের জন্য কোনো অসুবিধা হবে না। নির্বিকল্প সমাধির জন্য কি পিড়াপিড়ি করলেন। ঠাকুর একবার দিয়ে বললেন চাবি আমার হাতে, ওটাকে বক্সবদ্ধ করে রেখে দিয়েছে, আমার কাজ করার পরে খুলে দেওয়া হবে। মানুষের দুঃখ কষ্টের জন্য কিছু করতে হবে। সেই নরেন্দ্র পরবর্তীকালে বললেন হাজার হাজার শরীর ধারণ করে আসবো, একটি মানুষের দুঃখ যদি, বেদনা যদি আমি কুচাতে পারি। এই দিকে মায়ত্র দর্শন করালেন, কালীকে মানালেন, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ নিজেকে কালীর অবতার বলে মানাতে হবে। শেষ পর্যন্ত মানলেন না, অদ্ভুত অলৌকিক ঘটনাতে মানতে হলো। তার সঙ্গে সঙ্গে তন্ত্রের সঙ্গে কিভাবে বেদান্তকে ঢুকালেন। অষ্টাবক্র সংহিতা উচ্চতম অদ্বৈত গ্রন্থ বালিশের তলায় থাকতো। নরেনকে ডেকে দরজা বন্ধ করে বইটা নিয়ে একটা পড় না। দুটি পঙ্ক্তি পড়ে বলছেন নরেন্দ্র এসব মহাপাপ, আমি সেই পরব্রহ্ম, এটা আমি কখনো বলবে না। ব্রাহ্ম সমাজের গান করতেন, ওই প্রভাবে তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমার, এসো মম হৃদয়ে যাবে কে দিন আমার। তুমি ত্রিভুবননাথ, আমি অনাথ ভিখারি, কি করে বলবো তুমি এসে আমার হৃদয়ে বলে। সেই নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলছেন বিদেশে, never forget the glory of human nature. Buddhas and Christ are but the waves of the infinite ocean which I am. আমি রূপ মহাচৈতন্য সমুদ্রে বুদ্ধ যিশু জীব জগৎ সব উঠছে আর ভাসছে। ময়ি অনন্তমহম বোধো আশ্চর্যম জীব বিচয় উজ্জন্তি ঘ্রন্তি খেলন্তি প্রবিশন্তি স্বভাবতঃ। অষ্টাবক্র সংহিতা। ঠাকুর জানতেন জগতের দুঃখ মোচন করার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়ালেন, শুধু মানুষের দুঃখকে সে নিবারণ হয়। বুদ্ধদেব যেমন, বুদ্ধ ঈশ্বর মানতেন না, আত্মা মানতেন না, মানুষের দুঃখকে সে মোচন হয়। বুদ্ধ ছিলেন স্বামীজির হৃদয়ের সম্রাট। ভগবান বুদ্ধ বললেই কিন্তু এত নিজেকে আপ্লুত হয়ে যেতেন উনি। সেই কাহিনী ঘটেছিল এই স্থানে, এই সামনে। স্বামীজির দেশভক্তি বিস্তৃতভাবে বলবেন নেতাজি সম্বন্ধে, অন্যরা বিশেষজ্ঞ যারা আছেন। আমি স্বামীজির সম্বন্ধে বলছি। মনে রাখতে হবে স্বামীজির দেশভক্তি, ভারতবর্ষের প্রতি যেন অগাধ শ্রদ্ধা এবং ভক্তি। আমি এখানে জন্মেছি সেই জন্য মাই কান্ট্রি রাইট অর রং এখন বলি, সেটা নয়। ভারতবর্ষকে উনি জেনেছেন পৃথিবীর যত আধ্যাত্মিক শক্তি সম্পদ, যত আধ্যাত্মিক কর্পাস যেটা বলি আমরা, সেই সমস্ত ভারতবর্ষে গুচ্ছিত সঞ্চিত ছিল হাজার হাজার বছরে। কত মহাপুরুষ, কত ব্রহ্মজ্ঞ পুরুষ, কত ঋষিমুনিরা এখানে এসেছে প্রতি মুহূর্তে। এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে রানী রাসমণির সৌজন্যে কত সাধু সন্ন্যাসী আসতো। কথামৃতে পড়েছেন, আপনারা জানেন কত রকমের সাধু আসতো। রানী রাসমণি এখানে সব ব্যবস্থা। মথুরনাথ বিশ্বাসকে আজকে স্মরণ করতে হবে। এত উদার একটা মানুষ, ঠাকুর যা চাইবেন দিয়ে দাও। তখন নরেন্দ্র আসেনি, অন্য বক্তব্য আসেনি। নরেন্দ্রনাথে আসার আগে ঠাকুরের ভাগ্নে হৃদয়নাথ মুখোপাধ্যায় আর মথুরনাথ বিশ্বাস দুজনেই সাক্ষী ছিলেন ঠাকুরের সাধনা, ঠাকুরের সমাধি।
কত দর্শন দিয়েছিলেন মথুরনাথকে। উনি জানতেন মথুরনাথের সমস্ত দুর্বলতা জানতেন, কিন্তু কি বিশ্বাস। রানী রাসমণির আতিথ্যের জন্য কত সাধু সন্ন্যাসী আসতো। তোতাপুরী একজন অদ্বৈত মতে ওকে প্রতিষ্ঠা করলেন। কত সম্প্রদায়, অবাক লাগে। তখন শৈব, শাক্ত আর বৈষ্ণব কি ঝগড়া হতো। আমাদের প্রধান সমস্যা হিন্দু ধর্মের সর্বধর্ম সমন্বয়ের চেয়ে ইন্টার রিলিজিয়াস ডায়ালগের চেয়ে ইন্ট্রা রিলিজিয়াস ডায়ালগ। আমাদের হিন্দু ধর্মের মধ্যে কত বিচ্ছিন্ন মতবাদ। শাক্তের সঙ্গে শৈবের মিশবে না, শৈবের সঙ্গে আবার বৈষ্ণবদের মিলবে না। শাক্ত ছিলেন আমাদের মথুরনাথ বিশ্বাস। এরা বলতো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভবসাগরের কাণ্ডারি, তোমার মা কি করবে? শাক্তরা বলতে তাই তো, মা জগদম্বা রাজা রাজেশ্বরী নিজে গিয়ে চালাবেন ওই নৌকো, কৃষ্ণ ঠাকুর মাঝিকে চাকরিতে দিয়েছেন চালাতো। এরকম করে সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর আসার আগে এইরকম একটা প্রাঙ্গণ সমন্বয় কাকে বলে? এইদিকে দ্বাদশে শিব মন্দির, প্রধান হচ্ছে শক্তি কালী, আর ওইদিকে হচ্ছে নারায়ণ বিষ্ণু, আর ওই কোণে বসে শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনটিকে সমন্বয় করে আছেন। অদ্বৈতবাদীরা এসেছিল, তোতাপুরীর প্রেরণায় উচ্চতম নির্বিকল্প সমাধি রাজ করলেন মাত্র 3 দিনের মধ্যে। তোতাপুরী বলছেন এ ক্যা দেবী মায়া হে, 3 দিনের মধ্যে তুমি পেয়ে গেছো। 40 বছর সাধনা করে, কঠোরতম সাধনা, অটুট ব্রহ্মচর্য অবলম্বন করে আমি যেটা পেতে পেরেছি সেটাকে 3 দিনের মধ্যে বালকটা করলো। যা করবেন 3 দিনের মধ্যে। মুসলমানের ধর্ম অবলম্বন করে করলেন, খ্রিস্টান ধর্ম অবলম্বন করলেন। মনে রাখতে হবে তিনি ধর্ম সমন্বয় করার জন্য করেননি। শ্রী শ্রী মা বলেছেন মতলব করেতে তিনি কিছু করেননি, ঈশ্বরকে বিভিন্ন রকম উপলব্ধি করা, আস্বাদন করার জন্য। ইংরেজি থেকে বলছে গ্লাটন বলে। গ্লাটন মানে পেটুক, খুব খিদে লাগছে খাই তা না, নতুন নতুন কিন্তু এটা আস্বাদন করতে চাই। হৃদু খ্রিস্টানরা কীরকম ঈশ্বরকে ডাকে একটু দেখাও তো আমাকে। চার্চে ভিতরে ঢুকবো, গোল হবে না তো, আচ্ছা দূর থেকে দেখি। বিভিন্ন রকম আস্বাদন করে যাচ্ছে। গঙ্গা বয়ে যাচ্ছে, সাগরে মিলিত হচ্ছে, অথচ তো বয়ে যাচ্ছে। ঠাকুর বারংবার বলেছেন ঈশ্বরকে ইতি করো না, তিনি এই ওটা হতে পারে না। তিনি সাকার, তিনি নিরাকার। সাকার নিরাকারের পারে আরও কত কি। উদাহরণ দিচ্ছেন, গঙ্গাতে বর্ষার সময় এইটুকু জল দেখলে সহস্র সহস্র ছোট 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 কাঁকড়া। আমি যখন দেখে অবাক হয়ে গেলাম একবার, সত্যি সত্যি সেরকম বলছে অনন্ত ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে উদয় হচ্ছে, ধ্বংস হচ্ছে। এটি বিজ্ঞান এখন বলছে। গ্যালাক্সিজ অ্যান্ড ইউনিভার্সেস, স্টিফেন হকিংয়ের বইতে পড়ে দেখেন বেবি ইউনিভার্সেস ইত্যাদি বলছেন উনি। কত গ্যালাক্সি, কত ইউনিভার্স, কি গতিবেগে সব এক্সপ্যান্ডিং ইউনিভার্সের মধ্যে যাচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা তার উদরস্থ হয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ড রাখেন উদয় পুরিয়ে, সে কি এমনি মেয়ের মেয়ে। কালীর সম্বন্ধে রামপ্রসাদের গান। সেই কালীকে উনি বলতেন তিনি হচ্ছেন শক্তি, এবং শক্তি এবং ব্রহ্ম অভেদ। এই তত্ত্ব দেওয়ার ফলে কিভাবে বেদান্ত এবং তন্ত্রকে মিলিয়ে কিভাবে শক্তি এবং ব্রহ্মকে এক করলেন। অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত দ্বৈত নিয়ে কী কলহ হয়েছিল, সুন্দর সমন্বয় করেছেন ব্রহ্ম শক্তি অভেদ। আর তার প্রিয় শিষ্য বললে কম বলা হয়, ওটাও আমি এটাও আমি বলেছি। তারই প্রতিভূ সমস্ত শক্তি তাকে দিয়ে ফকির হয়ে গেলেন। বললেন, তাকে বললেন, এমন একটি বাণী দিয়ে গেলেন, শিবজ্ঞানে জীব সেবা। এই দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ বলল আজকে নতুন একটি তত্ত্ব শিখলাম, ঈশ্বর যদি দিন দেন সমস্ত পৃথিবীকে আমি এই বাণীটা ছড়াবো। সেখান থেকে উনি নতুন একটি তত্ত্ব বার করলেন। এই আলমবাজার মঠে আজকে গিয়েছিলাম, কুশলবাবুও ছিলেন।
ওখানে বললেন 4 জন ব্রহ্মচারীকে উনি সন্ন্যাস প্রদান করলেন, বললেন আত্মনো মোক্ষার্জন তোমরা করো, আর শিবজ্ঞানে জীব সেবা আমি করি, যে সেবা করছে শিবজ্ঞানে তার আত্মমোক্ষা হয়। যাকে সেবা করছেন সে তো জানে না আমি শিব, কিন্তু তো উপকৃত হয়, জগৎ হিত হয়। শিবজ্ঞানে জীব সেবা রূপ সাধনার দ্বারা সমস্ত মানুষের সর্বপ্রকার কল্যাণ সাধন হবে। আত্মনো মোক্ষাত্ম জগদ্ধিতায় নূতন মন্ত্র দিলেন। আজকে পর্যন্ত সেই মহামন্ত্রকে নিয়ে, সেই সংকল্প নিয়ে বেলুমঠের ব্রহ্মচারীরা সন্ন্যাস গ্রহণ করে সমস্ত পৃথিবীকে ছড়ালেন। এমন একটি সার্বজনীন একটি ধর্ম। স্বামীজির চিঠিতে লিখছেন, নিবেদিতাকে দুঃখ করে, religions of the world have become lifeless mockeries. What the world now wants is character. A character, universal love, boundless love, unselfish love, where every word will fall like a bombshell and a thunderbolt. এমন একটি চরিত্র চায়, নিঃস্বার্থ প্রেম, প্রেম প্রেম এই মাত্র থন, যেটা বললেন, যার দ্বারা মানুষের এক একটি বাক্য, একটা শব্দ যেন একটা বোমার মতন ফাটবে, মনুষ্য সভ্যতাকে নতুনভাবে পরিবর্তন করবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের লীলা, নরনারায়ণ লীলা এই ভূমিতে হয়েছে। এখানে দাঁড়িয়ে বাংময়ী পূজা তাদের করার জন্য সুযোগ দিয়েছেন শ্রী কুশল চৌধুরী মহাশয়, তাকে বিশেষ ধন্যবাদ। মঞ্চে আছে যারা, নিচে যারা শুনছেন, সকলকে আমি সশ্রদ্ধ নমস্কার আদি নিবেদন করে এখানে বিরাম করছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এতক্ষণ আমরা মাননীয় মহারাজের যুক্তিপূর্ণ কথা এবং স্বামীজি সম্পর্কিত যে আলোকপাত আপনারা শুনলেন তা নিশ্চয়ই আপনাদেরকে সমৃদ্ধ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এবার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন ও পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দ নামে যে দুটি সংস্থা এই দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে তাদের সীমিত অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে দিয়ে কিছু কিছু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি সারা পশ্চিমবঙ্গে। এরকম কিছু দুস্থ ছেলেমেয়েরা আছেন, 6 বছরের শিশু থেকে 12-14 বছর, 15 বছর, 16 বছরের শিশু যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাদের কিছু অর্থনৈতিক অনুদান দেবার আমরা বিবেক স্মরণের এই অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছি দেব। আমি এই অনুদান মাননীয় মহারাজকে অনুরোধ করব, আপনি কিছুদিন এবং এখানে যারা আছেন প্রত্যেকেই যদি কিছু কিছু করে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমি অনুরোধ করছি যে যারা এখানে এসছেন আপনাদের নাম ধরে ডাকবেন, আপনারা আসবেন এবং আপনাদের চেকটা মাননীয় মহারাজ এবং অন্যান্যদের কাছ থেকে সংগ্রহ করবেন। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন এবং পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দ আজ পায়ে পায়ে 25 বছরে পা দিয়েছে। আমরা ধর্মীয় রীতিনীতি মেনে এই দেবালয়ের পূজা অর্চনায় ব্যপ্ত থাকি, কিন্তু এর বাইরেও আমাদেরকে জানতে হয়, আমাদেরকে বুঝতে হয়, আমাদেরকে শিখতে হয় যে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে। তো স্বামীজির সেই চিন্তাকে মাথায় রেখেই আমাদের এই প্রতিষ্ঠান দুটো গড়ে উঠেছে। লোকমাতা রানী রাসমণির ভাবাদর্শ এবং স্বামীজির চিন্তাধারা এই দুয়ের সমন্বয়ে দুটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। আমি ওই দুস্থ ছাত্রছাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে যারা আজকে পীড়িত তাদের অভিভাবকরা এসছেন, আমি অনুরোধ করব আপনাদের নাম ধরে ডাকবেন। আপনারা আসলে মহারাজের কাছ থেকে এবং অন্যান্যদের কাছ থেকে আপনাদের সেই দুস্থ শিশুর উদ্দেশ্যে আমাদের সামান্য অর্ঘ্যকে গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ ও সুভাষচন্দ্র বসু বাঙালির চেতনের মননের পুনর্জাগরণের দুই অগ্রদূত। বিবেকানন্দ ছিলেন সুভাষের আধ্যাত্মিক ও আদর্শিক গুরু।
বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তা, সর্বজনীন উপদেশ ও সমাজসেবার আদর্শ সুভাষচন্দ্রকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। সুভাষচন্দ্র বিবেকানন্দের ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন। নিঃস্বার্থ নিরলস জীবনবোধ দুজনকেই শিখিয়েছিল উৎসর্গীকৃত জীবন বলতে কী বোঝায়। স্বামীজি বলতেন, জীব সেবাই শিব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখন আমরা লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে এবং দক্ষিণেশ্বর কালী টেম্পল ও দেবোত্তর এস্টেটের তত্ত্বাবধানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সামান্য কিছু অর্থনৈতিক অনুদানের ব্যবস্থা করেছি। প্রথমেই মহারাজকে অনুরোধ করব আমাদের দুস্থ যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হাতে এই অনুদান তুলে দিতে। প্রথমে ডেকে নিচ্ছি কৃতি হালদার। কৃতি হালদার নদিয়া থেকে। দান তুলে দিচ্ছেন শ্রী কুশল চৌধুরী। বিভীষণ হাসদা। বিভীষণ হাসদা পুরুলিয়া থেকে এসছে। মাহিরা আফরোজ। মাহিরা আফরোজ মালদা থেকে। তুলি সাহা নদিয়া থেকে। তুলি সাহা। ছোট্ট তুলি, তোমার জন্য অনেক প্রার্থনা রইল। এবারে পিপলস ফোরাম ফর স্বামী বিবেকানন্দের উদ্যোগে একজন দুস্থ মেধাবী শিক্ষার্থীর হাতে সামান্য অর্থ তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তার চলার পথ সুগম হোক, এই প্রার্থনা রইল। কুমারী অষ্টমী মণ্ডল। কুমারী অষ্টমী মণ্ডল একাদশ শ্রেণীর ছাত্রী। তুমি জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে কলকাতার যে কটি বনেদি পরিবার 19 শতকে এসেছিলেন, তার মধ্যে মল্লিক বাড়ির অন্যতম একটি স্বনামগত পরিবার। এখানে যারা আজকে গান গাইবেন, যে দুই ভাই, তাদেরই একজন সৌমেন্দু, তার বাবা। ঋষি অরবিন্দের অভিজ্ঞতার কথা তিনি জানাবেন খুব স্বল্প সময়, আমার কাছে অনুরোধ করছেন। আমি আপনাদেরকে অনুজের কথা শুনে তাকে আহ্বান জানাচ্ছি, তিনি স্বল্প সময় তার অভিব্যক্তি যদি ব্যক্ত করেন। নমস্কার। বিদগ্ধ সুধীবৃন্দ ও ভক্তবৃন্দ, আমি আমার বাল্যকাল থেকে অনেকগুলো কথার মধ্যে দুটি কথা শুনে মানুষ হয়েছি। একটি হচ্ছে বিবেকানন্দকে তার ক্রেডেনশিয়াল কথা উঠেছিল, তখন এক বিদগ্ধ লোক বলেছিলেন, আস্কিং দ্য সান টু স্টেট হিজ রাইট টু শাইন। আর পরমহংসদেব গঙ্গার ধারে বসেছিলেন, সেখানে গঙ্গাবক্ষের ঢেউগুলো আসছিল। সেই ঢেউগুলোর ছোট এবং বড় ঢেউ দেখে উনি ভক্ত সমাজকে বলেছিলেন যে এই ঢেউয়ের দ্বারাই চিহ্নিত হতে পারে জাহাজটি কত বড়, নৌকাটি কত ছোট, তরীটি কী রকম। এই দুটি কথা প্রাণে লেগেছিল। আর আজ এই ঐতিহাসিক প্রাঙ্গণে দাঁড়িয়ে যে উদ্ভাবনী শক্তির কথা এতক্ষণ আমরা শুনছিলাম, সেই সম্পর্কে একটি কথা বলবো। অবিদ্যা অন্তরে আত্মা, জাগতার মোহনিদ্রা হতে, বিশ্বাগ্নির বিশ্বপুত্র, ভগবত জ্যোতির কণিকা, উন্নয়ন কর তব মন ও প্রাণ,
দিব্য চেতনায় তিমির গুণ্ঠিত সূর্য পূর্ণ লাভ কর তব প্রভা। একমেব অদ্বিতীয় জানিয়া আপনারে, নিশ্চেত প্রকৃতি সাথে আর নাহি হয় ঘূর্ণমান। দেবজাত অনুভব আপনারে জানো মৃত্যুহীন, কালাতীত ফিরে যাও অমর অস্তিত্বে আপনার। Soul in the ignorance, wake from its stupor, flick of the world fire, spark of divinity, lift up thy mind and thy heart into glory. Sun in the darkness, recover thy lustre. One universal, ensphering creation, wheeling no more within conscient nature. Feel thyself God-born, know thyself deathless, timeless, return to thy immortal existence. নমস্কার। অত্যন্ত সমৃদ্ধ হলাম আমরা। এবার আসব স্বামীজির মানসপুত্র নেতাজির কথায়। শুধু জার্মানি থেকে যাত্রা শুরু, আফ্রিকা মাদাগাস্কার হয়ে জাপান, আজাদ হিন্দ ফৌজ তৈরি করা রাসবিহারী বসুর হাত থেকে ক্ষমতা হস্তান্তর, সিঙ্গাপুরে হেডকোয়ার্টার তৈরি করা এবং সিঙ্গাপুর রেঙ্গুনে হেডকোয়ার্টার তৈরি করার পর 3000 মাইল রাস্তা, যেখানে পাহাড়, দুর্গম বনাঞ্চল, ছোট খরস্রোতা নদী পেরিয়ে ভারতবর্ষের দিকে এগিয়ে এসেছিল আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে। তাদের হাতে ছিল সেই মানধাত্তার আমলের শুধু বন্দুক, কিছু বারুদ, শুকনো কিছু খাবার আর অদম্য ইচ্ছা শক্তি। আর নেতাজির ডাকে তারা পায়ে পায়ে এসে পৌঁছেছিল ইম্ফল পর্যন্ত। উড়েছিল ভারতের প্রথম স্বাধীন ভারতের পতাকা। যখন এই 3000 মাইল রাস্তা আজাদ হিন্দ ফৌজ দৌড়তে দৌড়তে ভারতবর্ষের দিকে এগোচ্ছিলেন, তার কমান্ডে নেতাজি তাদেরকে অনুপ্রাণিত করতে করতে ইউনিট থেকে ইউনিটে পৌঁছতেন। তার কিছু বিবরণ আমরা বিভিন্ন জায়গায় পাই। তার মধ্যে আমরা জানতে পারি যে নেতাজির কাছে 3টে জিনিস সর্বসময় থাকতো: একটি ছোট্ট পকেট গীতা, একটি জপের মালা আর একটি শুকনো জবা ফুল। একসময় তার অন্যতম পার্শ্বচর হাবিবুর রহমান বুঝতে না পেরে একটি আস্কিং কোয়েশ্চেন রেখে দিয়েছিলেন, হোয়াটস দ্যাট? এ ডাওয়ার ডাইড ফ্লাওয়ার স্ট্রিপ। ওটা মায়ের চরণের ফুল, যেটা নেতাজির মহান নিষ্ক্রমণের আগে সংগ্রহ করে নিয়েছিলেন। সিঙ্গাপুর হেডকোয়ার্টারের মধ্যরাত্রে নেতাজিকে পাওয়া যেত না, চলে যেতেন রামকৃষ্ণ মিশনে জব ধ্যান করতে। সে বাড়িটা আমি নিজে দেখে এসেছি, সেটি এখন স্কুল হয়েছে, এখন রামকৃষ্ণ মিশন অন্যত্র স্থানান্তরিত হয়েছে। কিন্তু আদি রামকৃষ্ণ মিশন সিঙ্গাপুরে যেটা ছিল, যেটাতে নেতাজি যেতেন, সেটাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। বিপর্যয়, নেতাজির অন্তর্ধান, তাইহুকু বিমান দুর্ঘটনা, সারা পৃথিবী জানতে পারল নেতাজি মারা গিয়েছেন। কিন্তু ভারতবর্ষ গ্রহণ করেনি নেতাজি মারা গিয়েছেন এই তত্ত্বকে। পরবর্তীকালে 2টো কমিশন হয়েছে, 2টো কমিশনই বলেছিল নেতাজি মারা গিয়েছেন। শেষে অটল বিহারী বাজপেয়ীজির মন্ত্রিসভা মনোজ মুখার্জি কমিশনকে নিযুক্ত করে, যে মুখার্জি কমিশন তদন্তের শেষে জানিয়েছিল নেতাজি তাহিকো বিমান দুর্ঘটনায় মারা যাননি। সৌভাগ্যক্রমে আর দুর্ভাগ্যক্রমে মহামান্য বিচারপতি মনোজ মুখার্জির সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা হওয়ার সুযোগ হয়েছিল। আর এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই আমরা জানতে পেরেছিলাম তাহিকো বিমান দুর্ঘটনা ঘটেনি। কারণ তার আগে যখন নেতাজিকে মরণোত্তর সম্মান প্রদান করার তদানীন্তন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, সুপ্রিম কোর্টে একটি
জনস্বার্থ মামলা করেছিলেন আমাদেরই পরিচিত ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি, তার মধ্যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আইনজীবীও ছিলেন, যেখানে মরণোত্তর প্রদানকে আমরা রদ করতে সক্ষম হয়েছিল, যার মৃত্যুই নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, সেখানে তাকে মরণোত্তর সম্মান দেওয়া হয় কি করে। আর আজ সেই পথ ধরে চলতে চলতে একটা বিন্দুতে এসে পৌঁছেছে যে তাহিকুতে সেদিন কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, এটা তাইওয়ান। আজকের যেটা তাইওয়ান, তখন সেটা ছিল ফরমোজা। তার সরকারিভাবে শুধু জানাননি, কিছুদিন আগে ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছেও এই মর্মে বার্তা পাঠিয়েছেন। আমরা জানি, আমরা ভাবতে জানি, বাঙালি কল্পনাপ্রবণ, বাঙালি অনেক কিছু ভেবে না। এটাও ভাবতে অবাক লাগলেও বিস্মিত হবার নেই যে সুদূর মাঞ্চুরিয়া থেকে সুভাষবাবু ভিয়েতনাম হয়ে মাঞ্চুরিয়া থেকে রাশিয়া গিয়েছিলেন, রাশিয়াতে ছিলেন, রাশিয়ার সর্বোচ্চ পদাধিকারীর সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা হয়েছিল। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সঙ্গেও তার সংযোগ হয়েছিল। আধুনিক চীন তৈরির পেছনেও নেতাজির অনেক বড় ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীকালে তিব্বত হয়ে ভারতবর্ষে নেমে এসেছিলেন এবং ভারতবর্ষে ছিলেন বিভিন্ন জায়গায়, এবং শেষে ছিলেন ফৈজাবাদে, যেখানে তার বহু ব্যবহৃত জিনিসপত্র আমরা পেয়েছি, হাতের লেখা পেয়েছি, ছবি পেয়েছি। সবথেকে আশ্চর্যের কি জানেন, মা ভবতারিণীর একটি ছবি নেতাজি সবসময় রাখতেন, সেটাও সংগৃহীত হয়েছে, যেটা পরবর্তীকালের উত্তরপ্রদেশ সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন একটি মিউজিয়াম করে। আমাকে চন্দ্রচূড়বাবু আরও বিশেষভাবে আলোকপাত করতে পারবেন। এই নেতাজির সঙ্গেই দেখা করতে তখনকার আজাদ হিন্দ ফৌজের গোয়েন্দা বিভাগের বহু লোক গিয়েছেন, দেখা করেছেন। বহু কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নেতাজির সঙ্গে দেখা করেছেন। পরবর্তীকালে যে বিখ্যাত সিনেমা হয়েছিল গুমনামি বাবা, সেটাই চন্দ্রচূড়বাবুর তথ্যভিত্তিক অনুসন্ধানেরই একটি চূড়ান্ত প্রকাশ। আমি চন্দ্রচূড়বাবুকে আহ্বান করব, আমাদেরকে এমন কিছু বলুন যেটা থেকে আমরা সত্যিটাকে জানতে পারি। চন্দ্রচূড়বাবু। শ্রী কুশল চৌধুরীর আবেগমথিত বর্ণনায় আমরা শুনলাম নেতাজির কথা, ঋদ্ধ হলাম। Thank you for that wonderful speech. As we continue, we now invite Sri Chandrachud Ghosh to share his thoughts with us on this special occasion. এখন এই ভাবনাময় সন্ধ্যায় শব্দ ও তালের মেলবন্ধনের পাশাপাশি নেতাজির স্বদেশপ্রেমে বিবেকের জাগরণের বিস্ময়কর মেলবন্ধনের উত্থান ও সেই আলোর ছটায় মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্করের দর্শন সম্পর্কে তার চিন্তা আমাদের সঙ্গে ভাগ করে নিতে আমন্ত্রণ জানাচ্ছি চন্দ্রচূড় ঘোষ মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। এই শীতের সন্ধ্যায় ঠান্ডাকে জয় করে আপনারা যে বসে রয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আমার কাছে অবশ্য এটা বেশ ভালো ওয়েদার লাগছে, কেননা আমি যেখানে থাকি গুড়গাঁওতে, সেখানে যখন সকালে ঘুম থেকে উঠি 4 ডিগ্রি টেম্পারেচার, আজ সকালে এখানে ঘুম থেকে উঠে দেখলাম 14 ডিগ্রি। বেশ ভালোই লাগলো, এখনও ভালো লাগছে। আমাকে ডেকে আনার জন্য আমি অশেষ কৃতজ্ঞ কুশলবাবুর কাছে, দক্ষিণেশ্বর মন্দিরের অচি পরিষদের কাছে। এটা আমার অত্যন্ত সৌভাগ্য, খুব বড় সৌভাগ্যর ব্যাপার যে আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি এমন দুজনের সম্বন্ধে, যাদের সম্বন্ধে কথা বলার হয়তো অধিকারই নেই আমার। স্বামীজির কাছে শুনলাম আমরা, শ্রদ্ধেয় স্বামীজির কাছে ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ব্যাপারে, তাদের আধ্যাত্মিক জীবন, কিভাবে স্বামীজি নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে দেশকে মাতিয়ে তুলেছিলেন। এক অন্য জগতে চলে যেতে হয় যখন এই কথাগুলো শুনতে থাকি। কিন্তু যখন সুভাষচন্দ্রকে নিয়ে আসা হয়, নিয়ে আসে এই আলোচনার মধ্যে, আজকে বর্তমান সমাজে
সেই জগৎ থেকে, সেই ওপরের জগৎ থেকে আমাদের একটু নিচে বাস্তবে নেমে আসতে হবে, আসার প্রয়োজন আছে। তার কারণ হয়তো আজকে বাংলার আরও একটা নবজাগরণের প্রয়োজন হয়ে পড়েছে, এবং সেই কথা বলার জন্য দক্ষিণেশ্বরের থেকে ভালো জায়গা হয়তো আর কিছু হতে পারে না। বাংলার নবজাগরণ বলতে আমরা যা বুঝি, 19 শতকের যে নবজাগরণ, তারও আগে যে নবজাগরণ হয়েছিল সেটা শ্রী চৈতন্যের মাধ্যমে। বারবার নবজাগরণ হয়েছে বাংলার সমাজে। যখনই অবক্ষয় হয়েছে তখনই একটা নতুন চেতনা, একটা নতুন এনার্জি কয়েকজনের মাধ্যমে, বিশেষ কয়েকজনের মাধ্যমে সমাজে ছড়িয়েছে। সমাজ আবার জেগে উঠেছে, আবার নতুন সৃষ্টি করেছে নানা ধরনের, নানাভাবে, নানা ফর্মে। এবং এই 19 শতকের নবজাগরণে আমরা যখন শুরুর দিকে দেখছি, ইংরেজি এডুকেশন শুরু হলো, ইংরেজি শিক্ষা প্রচলন শুরু হলো, তখন সেখানে শিক্ষিত মানুষ তৈরি হচ্ছেন। সেই শিক্ষিত মানুষ হতে হতে তৈরি হতে শুরু করলো রাজনৈতিক মানুষ। এলেন সুরেন্দ্রনাথ, বিপিন পাল, এনাদের মতো নেতারা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এনাদের মতো নেতারা। শিল্প, সাহিত্য, এর মধ্যে নতুন মানুষ তৈরি শুরু আমরা দেখতে পেলাম। রামমোহন রায় থেকে বিদ্যাসাগর, বঙ্কিম অবধি যে এক ধারা প্রচলিত হতে থাকলো, তার মধ্যে সাহিত্যের মানুষ দেখতে পেলাম আমরা। নতুন সাহিত্যের মানুষ তৈরি করা হলো, তৈরি শুরু হলো। কিন্তু তারপরে যেটা হলো, তার জন্য হয়তো কেউ তৈরি ছিলেন না, কেউ প্রস্তুত ছিলেন না, বা কেউ ভাবেনওনি। এই দক্ষিণেশ্বরে প্রচলিত শিক্ষার বাইরে থেকে, প্রচলিত শিক্ষার জগতের বাইরে থেকে, যাকে একসময় পাগলা বামুন বলা হতো, তিনি এমন কয়েকজন ছেলেকে হাতে গড়ে তুললেন যারা আর শিক্ষার মানুষ, শিল্পের মানুষ, সঙ্গীতের মানুষ, রাজনীতির মানুষ আলাদা করে নয়, একদম মানুষ, সর্বাঙ্গীনভাবে মানুষ তৈরি করতে শুরু করলেন। এবং তার ইম্প্যাক্ট এমন হলো, সে বলতে গেলে হয়তো সারাটা দিনই চলে যাবে, কিন্তু আমরা মোরাললেস সবাই জানি স্বামী বিবেকানন্দ, তার গুরু ভাইয়েরা যে স্বাধীনতা সংগ্রামের, রাজনীতির ভেতরে যে মানুষ তৈরি করার একটা ধারা তৈরি করলেন, তার যে অভিঘাত বাংলার সমাজে দেখা গিয়েছিল তা অভূতপূর্ব, অভাবনীয়। কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি। রাজনীতির ধারা, শিল্পীর ধারা, চিন্তার ধারা সব বদলে রেখে দিয়েছিল। প্রচুর মানুষ এই দক্ষিণেশ্বরে, বেলুড় মঠে, যেগুলোকে আমি বলবো পীঠস্থান, বিপ্লবের পীঠস্থান, নতুন ভারত গড়ে তোলার পীঠস্থান, সেখানে এসেছেন। প্রফুল্লচন্দ্র ঘোষ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, তিনি বলেছিলেন যে সেই সময় এমন কোনো রাজনৈতিক কর্মী বা বিপ্লবী ছিলেন না যারা বেলুড় মঠ বা দক্ষিণেশ্বরে আসতেন না। তাহলে এইখান থেকে প্রেরণাটা এখান থেকে যেত। সেই প্রেরণা গিয়েছিল সুভাষচন্দ্রের কাছেও। সুভাষচন্দ্রকে আলাদা করে কেন আমরা ধরে নিচ্ছি? অনেকেই তো অনুপ্রাণিত হয়েছিলেন। আমি বলবো খানিকটা আধারের তারতম্যের জন্য। বড় বড় অনেক মানুষ, গুণীজন অনুপ্রাণিত হয়েছেন, সমাজের জন্য বিশাল কাজ করে গেছেন, অনেক অ্যাচিভ করেছেন, অনেক শিখিয়ে গেছেন। কিন্তু যে কাজ স্বামীজির হাত ধরে দায়িত্ব দিয়ে গেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব, সেই ব্যাটনটা পাস করে দিয়ে গেছিলেন, অদৃশ্য একটা ব্যাটন পাস হয়ে গিয়েছিল সুভাষচন্দ্রের হাতে। তো সেইটা খানিকটা কিছু কথা আমি বলবো। আমি মানে এই বিষয়ে কথা বলার একটা সুবিধা হচ্ছে যে আমার আগে এত গবেষণা হয়েছে, এত আলোচনা হয়েছে, এত মহান অ্যাকাডেমিক্স যারা আছেন তারা এত আলোচনা করেছেন, এত নতুন তথ্য সামনে নিয়ে এসছেন যে আমাকে
নতুন তথ্য আপনাদের সামনে আনতে হবে না। আমি খালি যে গত 20 বছর ধরে এই নেতাজিকে নিয়ে কাজ করছি তার ভিত্তিতে যে কিছু উপলব্ধি হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইব। সুভাষচন্দ্রের 15 বছর বয়স, তখন উনি লিখছেন স্বামী বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ, আমার জীবনে প্রবেশ করলেন। তার মানে এই নয় যে তিনি তখন থেকেই তার ধর্মচেতনা শুরু হলো, তার ধর্মচেতনা তার অনেক আগেই জাগরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তিনি 1912 সাল 13 সাল ওই সময়ে তার মাকে চিঠি লিখছেন, ভারতবর্ষ ভগবানের অতি প্রিয় দেশ। তিনি তার মাকে চিঠি লিখে মানে যোগ, ভক্তি, যথার্থ জ্ঞান, প্রচলিত পড়াশোনার বাইরে যথার্থভাবে মানুষ হওয়ার কীভাবে প্রয়োজন সেই ওই বয়সে লিখে জানাচ্ছেন। তার প্রাথমিক জমি, মানসিক জমি প্রস্তুত করে দিয়ে গেছেন তার স্কুলের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক বেণীমাধব দাস। বেণীমাধব দাস কটক থেকে চলে যাওয়া, কৃষ্ণনগর চলে যাওয়ার পর এক আত্মীয়ের বাড়িতে সুভাষ খুঁজে পেলেন বিবেকানন্দের রচনাবলী এবং সেইখান থেকে তার জীবন একটা অন্য মোড় নিল। অনেকে বলেন বীজ, স্বামীজিকে বলেন বীজ এবং সুভাষচন্দ্রকে বলেন বৃক্ষ। দুজনেই মহিরু, দুটো যুগের আলাদা চাহিদা মেটানোর জন্য। সুভাষচন্দ্র, আমরা যখন আজকের দিনে 17-18 বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি এবং জিজ্ঞেস করি যে জীবনে কি হতে চাও, তারা হয় বলবে আমরা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা অ্যাস্ট্রোনট হব বা আমরা আইটি সেক্টরে যাব। এখন আজকের দিনে জিজ্ঞেস করলে তো আরও বেশি হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব। এই প্রশ্নটা উঠে এসেছিল জীবনে কি হতে চাই, এই প্রশ্নটা উঠে এসেছিল 18 বছরের সুভাষের সামনেও। এবং সুভাষ যে উত্তরটা দিয়েছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু হেমন্ত কুমার সরকারকে লিখে যে উত্তরটা জানিয়েছিলেন, সেটা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারি না। তখনকার দিনেও হয়তো কতজন এই কথাগুলো বলতে পারতেন আমার জানা নেই, আমার মনে হয় না খুব বেশি কেউ বলতে পারতেন না। মানসিক, বৌদ্ধিক এবং ধর্মীয় চেতনা অনেক উচ্চ স্তরের হলে তবে এই ধরনের উত্তর দেওয়া যায়। তাকে হেমন্ত যখন জিজ্ঞেস করেছিল ভবিষ্যতের ব্যাপারে কি ভাবছো, কি করবে, কি হতে চাও, সুভাষের উত্তর ছিল যে আই ওয়ান্ট টু বি দ্য এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট, a product of the present and a prophet of the future. এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট খুব বড় কথা, একটা ছোট শুনতে লাগলো। এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট, পাস্ট মানে কোন পাস্ট? গত 100 বছর, 200 বছর, 500 বছর? তিনি ভারতের যে চেতনা, ভারতীয় চেতনা, উনি সেই পাস্টের কথা বলছেন এবং বারবার সারা জীবন ধরে বলে এসেছেন এই কথা। এবং এই কথা, এই যে চেতনা, এই শিক্ষাটাই ওনার স্বামীজির কাছ থেকে আসা, স্বামীজির কাছ থেকে নেওয়া। স্বামীজির বই পড়ে আমরা শিখি, জানতে চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু সুভাষচন্দ্রকে যখন দেখি তখন মনে হয় ওনাকে হয়তো সেই চেষ্টাটা আলাদা করে করতে হয়নি। তিনি ওই শিক্ষার মধ্যেই নিমজ্জিত হয়ে গেছিলেন, সেই শিক্ষাটাই তার মধ্যে ম্যানিফেস্টেড হচ্ছিল। তাকে দেখলেই স্বামীজির রচনাবলী পড়া হয়ে যায়, তার জীবন দেখলেই তার স্বামীজির রচনাবলী পড়া হয়ে যায়, আলাদা করে বোধহয় পড়ার প্রয়োজন হয় না। এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, আমাদের একটা বিশেষ রোগ হচ্ছে। আমরা যখন প্রাচীনকালের কথা বলতে শুরু করি আমরা ভাবি প্রাচীনটাই সেরা এবং তারপরে আর কিছু নেই, তার থেকে বেশি উন্নত কিছু হতে পারে না। তরুণ সুভাষের মনে কিন্তু সেই গোড়ামি ছিল না, তার এই জ্ঞানটা খুব পরিষ্কার ছিল যে জীবনে অগ্রগতি হচ্ছে, পৃথিবীতে অগ্রগতি হচ্ছে এবং পশ্চিমী দুনিয়া থেকে যে বিজ্ঞান, যে চিন্তাধারা, যে সাহিত্য এসে ভারতের নবজাগরণ তৈরি করেছিল সেইটাকে আত্মসাৎ করা খুব প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন ভারতকে এগিয়ে নেওয়ার জন্য। ফলে আদর্শ মানুষ হতে গেলে আমার চারপাশে কি হচ্ছে আজকের দিনে সেইটা সম্বন্ধে একদম ঠিকঠাক খোঁজ রাখা, জানা
এটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং প্রফেট অফ দ্য ফিউচার, অতীতকে জানা এবং বর্তমানের সঙ্গে মিশে যাওয়াটাই শেষ নয়, এই দুটোকে কাজে লাগাতে হবে যাতে দেশ আগে কোথায় যাবে সেইটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারি এবং তাতে আমি অংশগ্রহণ করতে পারি। এবং সুভাষের ক্ষেত্রে বলতে গেলে এটা বলতে হয় যে নেতৃত্ব দিতে পারি। এর ফলে আমরা দেখেছি যখন তিনি কংগ্রেসের সভাপতি, দেশের রাষ্ট্রপতি হিসেবে যখন ভাষণ দিচ্ছেন 1938 সালে হরিপুরা থেকে, স্বাধীন ভারতের যে ছবি উনি এঁকে দিয়ে গিয়েছিলেন, সেই ছবি 90 বছর পরে আজও প্রাসঙ্গিক। যারা পড়েননি আমি অনুরোধ করব হরিপুরাতে তার ভাষণটা পড়তে। এবং যখনই উনি সুযোগ পেতেন যে ভারতের ইতিহাস, ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার মানে নর্মাল রাজনৈতিক বক্তৃতার বাইরে গিয়ে যখন এই লং টার্ম ভিউ নিয়ে বক্তৃতা করার সুযোগ পেতেন, কথা বলার সুযোগ পেতেন, তখন এটা কখনো মনে করাতে ভুলতেন না যে ভারতের ইতিহাস কেবল 200, 500, 300 বছরের নয়, প্রায় 5000 বছরের ইতিহাস। ভারত টুকরো টুকরো কয়েকটা প্রভিন্সকে জুড়ে দেবে বানানো হয়নি, যেটা আমাদের শেখানো হয়েছে। ভারতের যে ধর্মীয় আত্মীয়তা, যে একতা, যে আধ্যাত্মিক একতা, তা হাজার হাজার বছরের পুরনো। আজকেও এই ডিবেট এখনো চলে যাচ্ছে। ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেটস। ভারত তো আগে তৈরি হয়নি, ইংরেজরা সে ভারত তৈরি করে দিয়ে গেছেন। ইন্ডিয়া বলে তো কিছু ছিলই না। এখনো এই ডিবেট চলছে, ডিসকাশন চলছে। সুভাষের মনে কিন্তু কোনোদিন এই নিয়ে কোনো সংশয় ছিল না, কোনো প্রশ্ন ছিল না, এবং বারবার তিনি সেগুলো নিয়ে বলে গেছেন। সুভাষচন্দ্রের বিবেকানন্দের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, সেইটা নিয়ে আমি যেটা বললাম শুরুতে, যে এত লেখা হয়েছে যে শুধু সেগুলো পড়তে গেলেই বোধহয় 1 সপ্তাহ সময় লেগে যাবে। এবং আমি নিঃসন্দেহে আপনারা তার অনেক কিছু পড়েছেন, তার অনেক ঘটনা জানেন, ফ্যাক্টসগুলো আপনারা জেনেছেন। প্রশ্নটা হচ্ছে যে সুভাষচন্দ্রকে স্বামী বিবেকানন্দ কোন পথে চালনা করলেন। স্বামীজির সঙ্গে সুভাষের তরুণ বা বালক স্বামীজির সঙ্গে, বালক নরেনের সঙ্গে, তরুণ নরেনের সঙ্গে তরুণ সুভাষের একটা বড় পার্থক্য ছিল এটা। নরেন ছিলেন অত্যন্ত ডানপিটে, খেলাধুলা করতে ভালোবাসতেন, শারীরিক কসরত করতে ভালোবাসতেন। সুভাষ ছিলেন অকালপক্ষ, প্রিকশাস চাইল্ড। এক কোণে বসে ভাবনা চিন্তা করতে বেশি পছন্দ করতেন, খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেন না। খুব আলাদা ব্যক্তিত্ব সেইভাবে দেখতে গেলে। কিন্তু ওই যেদিন স্বামীজির বই হাতে পড়ল, সেদিন থেকে ওনার জীবনধারা, চিন্তাধারা বদলে গেল নতুনভাবে। তখন অ্যাডোলেসেন্ট, শরীরের বদল হচ্ছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে, মনে নানা প্রশ্ন, হাজারটা প্রশ্ন, সেইগুলোর উত্তর খুঁজে পেলেন বিবেকানন্দের লেখাতে। বড় হতে হতে পৌঁছে গেলেন যখন কলেজ লেভেলে, তখন আরও বিস্তৃত হতে লাগলো তার প্রশ্ন, আরও বিস্তৃত হতে লাগলো তার মানসিক পরিধি, দুনিয়াকে দেখার যে পয়েন্ট অফ ভিউ, যে প্রিজম, সেইগুলো বড় হতে লাগলো। কিন্তু সেখানেও বিবেকানন্দ ছড়িয়ে রয়েছেন চারিদিকে। যখন কলকাতায় এলেন, কলকাতায় আসার আগে বলেনি যে সুভাষকে আমরা দেখি যে যেখানেই কোথাও অসুখ হচ্ছে, কোথাও অসুখ ছড়িয়ে পড়ছে, লোকে অসুস্থ হয়ে পড়ছে, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, সেইখানেই সুভাষ চলে যাচ্ছেন দলবল নিয়ে। একদিকে তো ধর্মচর্চা, ব্রহ্মচর্য, এই ব্যক্তিগত জিনিসটা রয়েছে, কিন্তু সেটা শুধু ব্যক্তিগত নয়, সেইটা উনি বারবার সেটা খুব পরিষ্কার করে ওনার আত্মজীবনীতে লিখে গেছেন যে ধর্মর ব্যাপারটা শুধু ব্যক্তিগত লেভেলে আটকে রেখে হয় না, এটা কর্মের মাধ্যমে সমাজে ছড়িয়ে দিতে হবে। এবং সেখানে ধর্ম অনেক বিস্তৃত অর্থে, অনেক ব্রডার সেন্সে ইউজ করেছেন কথাটা,
কিন্তু সারা জীবন ধরে ওই যে একটা ছোট্ট কথা, জীবের সেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আমরা শুনি, আওড়াতে ভালোবাসি। আজকে আমাদের যা অভ্যাস হয়ে গেছে, যা দাঁড়িয়ে গেছে, যে কোনো একটা অকেশনে 23শে জানুয়ারি এলে আমরা জয়তু নেতাজি বলে ফেসবুকে 1000টা পোস্ট করি, 12ই জানুয়ারিতে আমরা স্বামীজির ফটো দিয়ে জ্ঞানগর্ভ কিছু বাণী উদ্ধৃত করে পোস্ট করি, লাইক হয়, ভিউজ হয়, হয়তো একটা দুটো আলোচনাও হয়। কিন্তু সকালে পোস্ট করে যখন আর লাঞ্চের সময় আসে তখন আর মনেও থাকে না যে কী পোস্ট করেছিলাম, কী লিখলাম, কী আলোচনা হলো, কেনই বা লিখলাম। সন্ধ্যেবেলার তো কোনো সন্ধ্যেবেলার সময় তার কোনো সম্পর্কই নেই, পরের দিন তো ছেড়েই দিন। আমাদের সমস্যা হচ্ছে আজকে যে নবজাগরণের কথাটার প্রয়োজনটা আমি যেটা জন্য বললাম, যে আমরা তো এই যে ধারাটা হয়েছে, আমরা মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের যে অভ্যাস হয়ে গেছে, আমরা বড় জিনিসকে খুব সাধারণভাবে কথা বলি। যেমনি মাউন্ট এভারেস্ট আমরা এমনভাবে বলি যেন মাউন্ট এভারেস্ট আমাদের দেওয়ালের পাশে কোনো একটা বড় ঢিপি। যখন আলোচনা করি ভাবি না যে মাউন্ট এভারেস্ট আসলে জিনিসটা কী। তেমনি স্বামীজি নেতাজির ব্যাপারে যখন কথা বলি তখন আমরা তলিয়ে ভাবি না স্বামীজি কি, কখন আসেন, সমাজে কখন তার উদয় হয়, নেতাজি কখন আসেন, 100 সালে, 1000 সালে কতবার আসেন। তো যাই হোক, এই যে জীবনের ধারার যে শিক্ষা, আমি আধ্যাত্মিক শিক্ষার দিকে যাচ্ছি না, আমি দার্শনিক শিক্ষার দিকে যাচ্ছি না, আমি ধর্মীয় শিক্ষার দিকে যাচ্ছি না, আমি এগুলো নিয়ে আলোচনাই করব না। দুজনের জীবনের সবচেয়ে বড় সিমিলারিটি কি? দুজনের জীবনের সবচেয়ে বড় সিমিলারিটি হচ্ছে একটা আদর্শকে বেছে নেওয়ার পর সেই আদর্শে পৌঁছানোর জন্য যে দুঃখ, কষ্ট, ত্যাগ স্বীকার দুজনে করেছেন তার কোনো তুলনা পাওয়া ভারতের ইতিহাসে খুব শক্ত। আমরা অনেকে এই জিনিসটা ভাবি না তলিয়ে যে সুভাষচন্দ্র হঠাৎ করে তো নেতাজি হয়ে যাননি, তিনি ছোট থেকে যে পদে পদে বাধা পেয়েছেন। আজকে আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ঝগড়া হয়ে গেলে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই যে লাইফ ইজ কমপ্লিকেটেড, ভিডিও বানিয়ে রিল বানিয়ে পোস্ট করি, কান্নাকাটি করি, নিজেদের দুঃখ প্রকাশ করি। আর এদিকে একটা ছোট ছেলে, সে আসছে কটকের মতো জায়গা থেকে কলকাতায় পৌঁছচ্ছে, কলকাতায় পৌঁছেই সে জড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনের সঙ্গে, তার জন্য তাকে বহিষ্কৃত করা হয়। ছাত্র জীবন প্রায় শেষ। সে কি করবে? সে বাড়িতে ফিরে গিয়ে সমাজসেবা করছে, সংগঠন চালাচ্ছে, চারিদিকে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে, কার কি প্রয়োজন তার পাশে দাঁড়াচ্ছেন। তার ওই চিন্তা তখন, যখন ফিরে আসছেন পড়াশোনার জগতে, তখন আবার টপার। হি ওয়াজ অলওয়েজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জাস্ট লাইক স্বামীজি। স্বামী বিবেকানন্দের মতো সুভাষচন্দ্র অত্যন্ত মেধাবী ছাত্র বরাবর। এবং আমরা ওনার যে ধর্ম চর্চা বা দর্শন চর্চা, এটা কখনো সামনে আসেনি, কেননা উনি এটা সামনে আসতে দেননি। কিন্তু যতদিন ছাত্র হিসেবে থেকেছেন, হি ওয়াজ আ টপার, হি ওয়াজ আ ভেরি ওয়েল অ্যাক্লেমড অ্যাকাডেমিশিয়ান, ইন্টেলেকচুয়াল। এবং সেই ইন্টেলেক্টের ছায়া আমরা সারা জীবন দেখতে পাই। এই ধর্ম থেকে, সমাজ সেবা থেকে জাতীয়তাবাদ এসে পৌঁছানো পর্যন্ত যে রাস্তা, যে জার্নি, এটাই বিবেকানন্দের শিক্ষা এবং হাত ধরে তাকে যেন এই রাস্তায় টেনে নিয়ে গেছেন। ভক্তির প্রবাহে কোনোদিন বয়ে যাননি, সবসময় যুক্তি মাথায় রেখেছেন, সমাজের প্রয়োজনীয়তা মাথায় রেখেছেন। এবং তার জন্য একসময় যে অরবিন্দকে উনি অত শ্রদ্ধা করতেন, সেই অরবিন্দকেও সমালোচনা করতে ছাড়েননি। 1927 সালে যখন উনি মান্দালয় জেল থেকে ফিরে এসছেন, তখন কলকাতাতে দাঁড়িয়ে ইউথ কনফারেন্সে, কংগ্রেসের ইউথ কনফারেন্সে দাঁড়িয়ে তীব্র সমালোচনা করেছেন সবরমতী আশ্রম এবং পন্ডিচেরি আশ্রমে, যে এরা ক্রিম অফ দ্য সোসাইটি, ভালো ছেলেদের সব বের করে নিয়ে চলে যাচ্ছে। তখন ভারতের সমাজে দরকার এই ধরনের ছেলে। তার বন্ধু বান্ধব সবাই পন্ডিচেরি চলে যাচ্ছে, না হয় সবরমতী চলে যাচ্ছে। তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ যে এটা হতে পারে না। তার মানে কি উনি ধর্মের বিরুদ্ধে বা ধর্মচর্চার বিরুদ্ধে বা আধ্যাত্মিকতার বিরুদ্ধে? তা নয়। আজকে
নানা রকমের আলোচনা হয়, বিতর্ক হয় সেকুলারিজম নিয়ে, কমিউনালিজম নিয়ে, কিন্তু আমরা বেসিক যে আমাদের ট্র্যাডিশন লেগাসি যেগুলো আছে সেইগুলোকে রিক্লেম করতে হবে সেটা ভুলে গেছি। আমরা যেন কেমন একটা হেজিটেন্ট হয়ে গেছি এই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য। সবাইকে একটা ফিল্টারের মাধ্যমে দেখানোর প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা এটা অস্বীকার করি, আমরা মানে স্বীকার করতে আমরা একটু কুণ্ঠিত হই যে জেলের ভেতরে সুভাষচন্দ্র আন্দোলন শুরু করেছিলেন সরস্বতী পুজো এবং দুর্গাপুজো করতে দেওয়ার জন্য, পারমিশন দেওয়ার জন্য। যদি খ্রিস্টানদের পারমিশন দেওয়া হয়, যদি মুসলিম কমিউনিটিদের পারমিশন দেওয়া হয়, তাহলে হিন্দুদের কেন দেওয়া হবে না? সেখানে তিনি ওই চিঠিগুলো লেখার সময় ধর্ম নিয়ে যে আলোচনা করেছেন, আজকে সময় নেই কিন্তু আপনারা নিশ্চয়ই সেই চিঠিগুলো পড়ে দেখবেন। ধর্ম নিয়ে আলোচনা করেছেন, সেকুলারিজম নিয়ে তার বক্তব্য কি সেই আলোচনা করেছেন। এই যে নিজের ধর্মীয় পরিচয়কে তুলে ধরা গর্বের সঙ্গে, কুশলবাবু যেমনি বলছিলেন আমাদের সঙ্গে সবসময় থাকতো একটা গীতা, একটা জপমালা, তাতে তার অন্য কারোর সঙ্গে মিশতে কোনোদিন কোনো অসুবিধা হয়নি। যখন ভারত ভাগ হচ্ছে, ওই তীব্র দাঙ্গা, রক্তপাত চারিদিকে, তখন সামলানোর কেউ নেই, সবাই ব্যর্থ, তখন দেশের টপ লিডারশিপ, কংগ্রেসের টপ লিডারশিপ, মহাত্মা গান্ধী থেকে পণ্ডিত নেহেরু, সবাই কাকে স্মরণ করছেন? সুভাষকে। তার কারণ সুভাষ হাতে কলমে করে দেখিয়ে দিয়ে গেছে, আজাদ হিন্দ সরকার তৈরি করে, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে, যে সমস্যা ওই দেশ ভাগের জন্য হয়েছে সেই সমস্যা হওয়ার কথাই ছিল না। প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছিল, যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যাওয়া হয়নি, সেই সুভাষকে হারিয়ে যেতে হলো। এবং এটা আমাদের কাছে বিশেষ করে লজ্জা, বাঙালিদের লজ্জা, যে এই সুভাষচন্দ্র যিনি দেশকে স্বাধীন করার জন্য সর্বাগ্রে রইলেন, যে ব্রিটিশ, আমি এটা বলছি না যে দেশ ওনার জন্য স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে হাজার হাজার লাখ লাখ লোকের আত্মত্যাগ বলিদানে, কিন্তু ইংরেজ যে হড়বড়িয়ে 1947 অগস্টে পালালো, সেইটার শ্রেয়, সেইটার কৃতিত্ব সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজকেই দিতে হবে। যে উন্মাদনা তৈরি করেছিলেন তারা সারা দেশে, এবং যে উন্মাদনা তৈরি হয়েছিল এমনকি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ভেতরেও যে বিদ্রোহ দেখা দিয়েছিল, সেই বিদ্রোহকে দমন করার ক্ষমতা ইংরেজদের ছিল না। এবং সেইটা বুঝতে পেরেই তখন তারা সিদ্ধান্ত নেন যে এবার যাবার সময় হয়েছে। শুধু তাই নয়, আমরা যে 5 বছর পরে যাবার কথা ভাবছিলাম, সেই সময়টাও আর হাতে নেই, আমাদের কালকেই বেরোতে হবে। যে লোক আমাদের স্বাধীনতা এইভাবে প্লেটে দিয়ে গেলেন, তাকে আমরা কি দিলাম? ভারতের সংসদে সুভাষচন্দ্রের ছবি প্রথমবারের মতো উঠল 1977 সালে, স্বাধীনতা 30 বছর পরে। এ লজ্জা আমরা রাখবো কোথায়? আজকে বাঙালি অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালির জাতীয়তা নিয়ে প্রচুর কথা হচ্ছে, এই কথাটা আমরা ভুলে যাই। সুভাষচন্দ্রের মূর্তি, কিং জর্জের মূর্তি সরিয়ে যে জায়গা খালি হয়েছিল, যে ক্যানোপি খালি ছিল, পড়েছিল, সেই মূর্তি গিয়ে শেষ পর্যন্ত বসলো 2022-23-এ। সুভাষচন্দ্র কোথায় গেলেন সেই নিয়ে দেশকে মিথ্যে কথা বলে যাওয়া হলো প্রায় 60-70 বছর ধরে। এবং এই সুভাষচন্দ্র যে দেশে ফিরলেন, দেশে ফেরার পরেও, এটা হয়তো আপনারা কেউ কেউ জানেন বা কিন্তু আমি জানি বেশিরভাগই হয়তো এটা জানেন না, যে দেশে ফেরার পরেও দক্ষিণেশ্বরের সঙ্গে তার যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। মায়ের ছবি তো তার ঘরে থাকতোই, যেটা ফ্রেম করা ছিল, যেটা তিনি পুজো করতেন, কিন্তু মাটি যেত দক্ষিণেশ্বর থেকে, গঙ্গার পাড় থেকে মাটি যেত, যে মাটি তিনি প্রতিদিন নিয়ম মতো এক চিমটে করে জিভে ঠেকাতেন। সেই সুভাষচন্দ্র কোনোদিন বাংলাকে ভোলেননি, দক্ষিণেশ্বরকে ভোলেননি, বেলুড়কে ভোলেননি। এই যোগাযোগে, আত্মিক যোগাযোগে, আধ্যাত্মিক যোগাযোগ, সেই সুভাষচন্দ্র সন্ন্যাস নিয়েছিলেন দেশে ফেরার, যে দেশে পরবর্তী যে অধ্যায়, সেটা সন্ন্যাসী সুভাষচন্দ্র। এই সুভাষচন্দ্রকে আমরা দেখছি যে তিনি যে রাজনৈতিক নেতা হয়ে সুভাষ থেকে নেতাজি হয়েও দাঁড়ালেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করার পর যখন লড়াই হচ্ছে, সেখানেও তিনি কোনোদিন রামকৃষ্ণ মিশনে গিয়ে ধ্যান করতে বলেননি, সেটা তার শক্তির উৎস। বর্মার প্রধানমন্ত্রী বা ম তার যে
আত্মজীবনী, সেখানে তিনি লিখছেন যে সুভাষের মধ্যে এই তীব্র একটা আকাঙ্ক্ষা যে ছিল যে দেশ স্বাধীন কবে হবে, কবে করতে পারবো, তার কারণ দেশ স্বাধীন হলে তখন আমি মুক্ত মনে হিমালয়ে চলে যেতে পারবো, সন্ন্যাস নিতে পারবো, সাধনায় চলে যেতে পারবো। ক্ষমতার লালসা ছিল না, বাসনা ছিল না। ভারত, মুক্ত ভারত, স্বাধীন ভারত কেমন হবে তার পরিকল্পনা ছিল, তার একটা স্বপ্ন ছিল। কিন্তু এই যে ক্ষমতা কেড়ে নেব, আমাকে এই ক্ষমতায় বসতে হবে, সেইটার যে বাসনা লালসা, এইটা একদম মুক্ত হতে পেরেছিলেন তার মূলেও রামকৃষ্ণ বিবেকানন্দ, তাছাড়া হয় না। রামকৃষ্ণ বিবেকানন্দর সবচেয়ে বড় যে অবদান, মানসিক আধ্যাত্মিক যে অবদান স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে, আমরা দেখছি যে স্বামীজি দ্বারা অনুপ্রাণিত আরও একজন মহাপুরুষ বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সুভাষ এবং হেমন্ত সরকারের মধ্যে বসে কথা বলছেন। প্রশ্নটা হচ্ছে, যতীনদা কি মুক্ত পুরুষ? এই চিন্তায় অনুপ্রাণিত। স্বাধীনতার যখন সংগ্রাম চলছে তখন দিলীপ রায় বারবার সুভাষকে আবেদন জানাচ্ছেন যে তুমি চলো, একবার চলো পন্ডিচেরিতে। সুভাষ বলছে না, আমি যদি একবার চলে যাই, একবার যদি বসে যাই, তাহলে আর ফিরতে পারবো না। কর্ম, স্বামীজির কথায় যেটা মনে করিয়ে দেয় আমাদের ঠাকুর স্বামীজিকে যে বলে বকেছিলেন, ভর্ৎসনা করেছিলেন, যখন মুক্তির কথা বলেছিলেন স্বামীজি ঠাকুরের কাছে, তখন ঠাকুর তাকে ভর্ৎসনা করে বলেছিলেন যে এত সংকীর্ণ ভাবনা কেন করছিস? তুই তো একটা বট গাছের মতো হবি, আমি তো তোকে চাই, আমি চাই একটা বট গাছের মতো হও, যেখানে হাজার হাজার লোক তোর ছায়ায় আশ্রয় নেবে। এই মুক্তি তো খুব তুচ্ছ ব্যাপার। সেই শিক্ষাই আমরা দেখতে পাচ্ছি সুভাষচন্দ্রের জীবনে। সেই জন্য আমি বললাম যে আমরা স্বামীজির লেকচার, লেখা যখন পড়ি, রামকৃষ্ণের যখন কথা পড়ি, রামকৃষ্ণ কথামৃত পড়ি, সেইগুলোর প্রতিফলন দেখতে পাই প্রতি পদক্ষেপে সুভাষের জীবনে। এবং সব ছাপিয়ে ধর্ম, আধ্যাত্মিকতা, স্বাধীনতা, নিজের জন্য ভাবনা, সমাজের জন্য ভাবনা, সব ছাপিয়ে স্বামীজির যে স্ট্যাম্প, যে সিম্বলটা, যে সাইনটা আমরা দেখতে পাই, উইচ মেক্স সুভাষ বোস কমপ্লিটলি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। এবং শুধু সুভাষ বোস নয়, শুধু নেতাজি নন, ওই প্রজন্মের যত বিপ্লবী সবারই মধ্যে যে ভ্যালিউটা আমাদের হয়তো আবার জাগাতে হবে, যে সেটা হচ্ছে পৌরুষ, নিয়তিকে মেনে না নেওয়া, নিয়তিকে চ্যালেঞ্জ করার সাহস, সমাজের বাঁধা ধরা সিস্টেমকে চ্যালেঞ্জ করার সাহস। আজকে আমরা কর্পোরেট ল্যাঙ্গুয়েজে বলতে খুব ভালোবাসি থিঙ্কিং আউট অফ দ্য বক্স, শুনতে খুব ভালো লাগে, ইটস ভেরি নাইস ল্যাঙ্গুয়েজ। কিন্তু থিঙ্কিং আউট অফ দ্য বক্স তো আমাদের তো এনারা শিখিয়ে গেছেন। হোয়াট ইজ থিঙ্কিং আউটসাইড দ্য বক্স? এবং শুধু থিঙ্কিং নয়, ইমপ্লিমেন্টিং হোয়াট ইউ আর থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। সেই সুভাষচন্দ্রকে আমরা কিন্তু অবজ্ঞা করলাম, সেই স্বামীজিকে আমরা অশেষ যন্ত্রণা দিয়েছি, সুভাষচন্দ্রকে অশেষ যন্ত্রণা দিয়েছি। এটা আমাদের লজ্জা। সুভাষচন্দ্র দেশে ফিরেছেন, 1985 অবধি এই দেশে থেকেছেন। তার ব্যবহৃত জিনিসপত্র আজ পর্যন্ত যে মিউজিয়াম বানানো হয়েছে সেইটাকে উদ্বোধন করা হলো না। তার জন্য বাঙালিদের কোনো হেলদোল নেই। কিন্তু বাঙালিদের আমরা সংসদে দেখি নানা বিষয় নিয়ে আলোচনা করেন, সংসদের পার্লামেন্টের ওয়েলে নেমে গিয়ে কাগজপত্র ছিঁড়ে আওয়াজ তোলেন, সঙ্গত কারণেই হয়তো করেন, আমি ভুল কি ঠিক সেটা দিয়ে যাচ্ছি না। কিন্তু আজকে যদি আমরা এই সরকারের ওপরে চাপ না দিতে পারি, সত্যিটাকে বের করতে না পারি,
তাহলে শুধু আমাদেরই লজ্জার ব্যাপার নয়, এটা অশ্রদ্ধা দেখানো হবে নেতাজি, স্বামীজি এবং ঠাকুরকে। অনেক কিছু বলার আছে কিন্তু সময় আজকে নেই, এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। জয় হিন্দ।